নাইস। নাওনি কেন ভুলে গেছো? ছিল আমার মনে টাইপ করে ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা দেখি আর জয়েন করে কিনা, কেমন? একটু ওয়েট করি। ঠিক আছে। মিস বিজ্ঞান তো আজকে, কৃষি শিক্ষা তো আজকে না 28 তারিখ। কৃষি শিক্ষা তো 27 তারিখ। 27 তারিখ ছিল তো। আজকে তোমাদের এখনো কুইজ পরীক্ষা শেষ হয়নি না? আজকে শেষ, আচ্ছা। কমার্স উম, আচ্ছা ঠিক আছে, আমরা আর ওয়েট না করি, শুরু করে দিই, কেমন? আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুলো, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়। স্ক্রিন দেখতেছো নাকি জানাইও, কেমন? এখানে দেখা যাচ্ছে কিছু, দেখতেছো তুমি? হ্যাঁ, কি দেখতেছো দেখি বলো তো। আজকের পাঠে স্বাগত। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিক মতো। আমাদের হচ্ছে আজকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, বুঝছো? এখানে কয়েকটি ছবি দেখছো না, কি দেখা যাচ্ছে? ছবি দুইটিতে কি দেখতে পাচ্ছি? একটা পুকুর, হুম, একটা পুকুর আর একটা পুকুরে দেখা যাচ্ছে কিছু খাবার দিচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠটা কি হবে? মাছের পুকুর। পুকুরে আমরা কি চাষ করি? মাছ চাষ করি। তাহলে আজকে আমাদের তোমার পুকুর নিয়ে আমরা আজকে পড়বো, যেটা হচ্ছে তোমার মাছের পুকুর, যেটাকে বলবো কি মাছের পুকুর। এখানে আমরা পুকুরের প্রকারভেদ ও এর বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। পুকুরের প্রকারভেদ এবং বিভিন্ন স্তর নিয়ে আমরা আলোচনা করব। দেখো শিখান ফল, এই পাঠ শেষে আমরা কি দেখতে পারবো? পুকুরের প্রকারভেদ করতে পারবো, পুকুরের বিভিন্ন স্তর সম্পর্কে লিখতে পারবো, পুকুরের বিভিন্ন স্তরে বিচরণকারী মাছ এবং খাদ্য চিহ্নিত করতে পারবো। এই বিভিন্ন জিনিসগুলো আমরা আজকে পুকুর থেকে, পুকুরের আজকের অধ্যায় থেকে আমরা পরিচ্ছেদ থেকে আমরা জানবো। দেখো দেখো এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটা মানুষ তোমার জাল দিয়ে মাছ ধরতেছে। তাহলে কি হয়, পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরকে কয় ভাগে ভাগ করা যায়? পানির স্থায়িত্বের উপর
তোমার পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে তোমার স্থায়ী বা বার্ষিক পুকুর, একটা হচ্ছে অস্থায়ী বা মৌসুমী পুকুর। একটা হচ্ছে তোমার স্থায়ী বা বার্ষিক পুকুর, যেখানে সারা বছর তোমার মাছ, সারা বছর পানি থাকে। এই যে একটা পুকুর দেখতেছো, সেখানে হচ্ছে সারা বছর পানি থাকে, এটাকে বলে তোমার স্থায়ী পুকুর। আর একটা হচ্ছে তোমার অস্থায়ী বা মৌসুমী পুকুর। এইসব পুকুরে বছরের একটি নির্দিষ্ট সময় 3 থেকে 8 মাস পানি থাকে। এই যে এখানে একটা ছবি দেখছো, দেখা যাচ্ছে যে একটা মানে পাহাড়ের পাদদেশে বা তোমার একটা জায়গার মধ্যে, পার্কের মধ্যে কিছু একটা মানে পুকুরের মতো, যেখানে হচ্ছে তোমার সব সময় পানি থাকে না, কিন্তু হচ্ছে তোমার একটি নির্দিষ্ট সময়ে, বছরের একটি নির্দিষ্ট সময় 3 থেকে 8 মাস কি থাকে, পানি থাকে। 12 মাস বা এখানে পানি থাকে না। এগুলা হচ্ছে অস্থায়ী বা মৌসুমী পুকুর। চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে একটা পুকুর, যেখানে হচ্ছে তোমার পুকুরকে প্রথমে পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরের শ্রেণীবিভাগ করা হয়েছে, আর একটি হচ্ছে তোমার চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরকে কয় ভাগে ভাগ করা হয়। মানে হচ্ছে আমাদের যে মাছগুলা তোমার আমরা মাছগুলা যে চাষ করব, ওদের উপর ভিত্তি করে আমরা পুকুরকে কয় ভাগে ভাগ করব। দেখো এখানে কয়টি ভাগ রয়েছে, দেখি বলো তো কয়টি ভাগ দেখা যাচ্ছে। দেখি, আতুর বা নার্সারি পুকুর, লালন পুকুর, মজুদ পুকুর। কয় ভাগ? 3 ভাগ। আতুর বা নার্সারি পুকুর, লালন পুকুর এবং হচ্ছে কি মজুদ পুকুর। মিস লালন পুকুর এটা কিরকম? বলছি দাঁড়াও। মাশরাফি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? মাশরাফি, হ্যালো। और मिस वीडियो वॉइस दोनों ऑफ। ও তো আবার চলে গেছে। আচ্ছা, আগে দেখি আতুর পুকুর কি। আতুর পুকুর হচ্ছে তোমার ডিমপোনা বা রেণুপোনা, মানে আতুর পুকুর হচ্ছে তোমার ডিমপোনা বা রেণুপোনা এখানে ছাড়া হয়। এই যে দেখছো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, 2 সেন্টিমিটারের এর ছোট তোমার রেণুপোনা এখানে আতুর পুকুর বা নার্সারি পুকুরে ছাড়া হয়। যে পুকুরে রেণুপোনা ছেড়ে ধানীপোনা পর্যন্ত বড় করা হয় তাকে আতুর পুকুর বা নার্সারি পুকুর বলে। এখানে শতপ্রতি 50 থেকে 100 গ্রাম রেণুপোনা ছেড়ে 15 থেকে 30 দিন চাষ করা হয়। তাহলে তোমার আতুর বা নার্সারি পুকুর আমরা বলবো হচ্ছে যেখানে হচ্ছে আমরা ডিম পোনা বা রেণু পোনা, মানে হচ্ছে তোমার মাছের ছোট ছোট পোনা আর কি, কোন জাতের মাছের ছোট পোনা আমরা এখানে ছেড়ে মাছের আরেকটি স্তর, মানে তোমার হচ্ছে পোনার আরেকটি স্তর, যেটার নাম হচ্ছে ধানি পোনা, ধানি পোনা পর্যন্ত বড় করব, সেটাকে প্রথমে কি বলবে? আতুর বা নার্সারি পুকুর। তারপর ওইখান থেকে তোমার নার্সারি পুকুর থেকে তোমার ধানি পোনা গুলা নিয়ে যেখানে লালন করবে, সেটাকে বলা হয় কি? লালন পুকুর। এই পুকুরে ধানি পোনা ছেড়ে চারা পোনা পর্যন্ত বড় করা হয়। তাহলে লালন পুকুর কাকে বলবো আমরা? লালন পুকুর হচ্ছে তোমার পুকুর বলতে যেখানে এই হচ্ছে পুকুর ধানি পোনা, জি বুঝছো? জি মিস যেখানে হচ্ছে ধানি ধানি পোনা ছেড়ে যেটাকে আমরা চারা পোনা পর্যন্ত বড় করব, সেটাকে লালন পুকুর বলে। লালন পুকুরে তোমার পোনার ইয়াটা দেখছো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ধানি পোনার নিচে ধানি পোনাটা দেখতে কিরকম হবে? 2 বা 2 সেন্টিমিটারের উপর। এটা 2 সেন্টিমিটার। এটা মিস মিলে মোট 4 সেন্টিমিটার হবে। কোনটা? আপনি যেটা বলতেছেন লালন পুকুরের ইয়া, মানে ওটা হচ্ছে তোমার 2 বা 2 সেন্টিমিটারের উপর হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি এখানে 2 সেন্টিমিটারের উপর হবে। আর লালন পুকুরের আয়তন কতটুকু হয়? তোমার বইয়ে ছবিগুলা কিন্তু আছে, বইয়ে 44 নম্বর পৃষ্ঠা দেখো, এখানে ছবিগুলা দেওয়া আছে। লালন পুকুরের আয়তন হয় তোমার 20 থেকে 100 শতক ও গভীরতা হয় 1.5 থেকে 2 মিটার পর্যন্ত। লালন পুকুর যেটা হবে সেটার হবে তোমার 20 থেকে 100 শতক এবং গভীরতা হবে হচ্ছে 1.5 মিটার থেকে 2 মিটার পর্যন্ত। এ পুকুরে শতক প্রতি 2500 থেকে 4000টি ধানীপোনা ছেড়ে 2 থেকে 3 মাস কি করা হয়? চাষ করা হয়।
এরপরে আছে মজুদ পুকুর। তোমার ধানি পোনা গুলাকে আমরা চারা পোনা পর্যন্ত বড় করব না, লালন পুকুরে চারা পোনা পর্যন্ত বড় করব। আর সেখান থেকে নিয়ে আমরা মজুদ পুকুরে আমরা ওদেরকে আবার মজুদ করব। এখানে কতদিন মজুদ করব? এই পুকুরে তোমার মজুদ 3 নাম্বার যেটা পুকুরের প্রকারভেদ রয়েছে সেটির নাম হচ্ছে তোমার মজুদ পুকুর, যেখানে হচ্ছে আমরা ধানি পোনা বা আঙ্গুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয়। যেখানে হচ্ছে ধানি পোনা বা আঙ্গুলে পোনা মানে চারা পোনা গুলা আর কি, চারা পোনা গুলা ছেড়ে সেখানে তোমার বড় মাছ পর্যন্ত বড় করা হবে। তাহলে আঙ্গুলে পোনা মানে কি, এটা হচ্ছে একটা আঙ্গুল পরিমাণ পোনাটা হবে, সেটাকে তোমার আঙ্গুলে পোনা বলে। চারা পোনা বা আঙ্গুলে পোনা, এই যে এখানে একটা 7 সেন্টিমিটারের উপর একটা ছবি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার 7 সেন্টিমিটারের উপর। চারা পোনা বা আঙ্গুলে পোনা মানে এটা হবে তোমার একটা আঙ্গুল সমান। কতটুক হবে? তোমার আঙ্গুল সমান হবে, সেজন্য এটাকে তোমার আঙ্গুলে পোনা বলা হচ্ছে। তাহলে আঙ্গুলে পোনা বা ধানি পোনাকে আমরা মজুদ পুকুরে ছেড়ে বড় মাছে পরিণত করব, বুঝছো? তাহলে এই 3টা চাষকৃত তোমার মাছের বয়সের উপর ভিত্তি করে তোমার পুকুরকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। আতর বা ডাক্তারি পুকুর, 2 নাম্বার হচ্ছে লালন পুকুর, 3 নাম্বার হচ্ছে কি মজুদ পুকুর। হ্যাঁ, তারপর হচ্ছে পুকুরের বিভিন্ন স্তর। আচ্ছা, এরপরে দেখি, এই তো এখানে তোমার একক কাজ বলো, চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরের প্রকারভেদ কতটুকু দেখি 3 মিনিটের লেখাটা লিখো তো একটু। চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরের প্রকারভেদ করো, খাতা কলমে একটু লিখো তো। মিস এটা বাড়ির কাজ না, বাড়ির কাজ না, তোমাকে লিখতে বলতেছি, নয়তো মুখে বলো। কয়টি প্রকার চাষকৃত মাছের উপর ভিত্তি করে পুকুরকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। 3 ভাগে। কি কি? একটা হচ্ছে লালন পুকুর, মজুদ পুকুর, আর একটা হচ্ছে কি আতুর বা নার্সারি পুকুর। প্রথমে কি আসবে? আতুর বা নার্সারি পুকুর, তারপর হচ্ছে লালন পুকুর, এরপরে হচ্ছে কি মজুদ পুকুর। এরপরে দেখো, এরপর হচ্ছে পুকুরের বিভিন্ন স্তর ও প্লাঙ্কটন ও খাদ্যের তারতম্য প্লাঙ্কটন বা অনুযায়ী খাদ্যের তারতম্য অনুযায়ী পুকুরকে কয়টি স্তরে ভাগ করা যায়? 3টি স্তরে। আমরা যদি একটা পুকুর দেখি, তুমি দেখো ওই পৃষ্ঠা নাম্বার 45 নাম্বার পৃষ্ঠা দেখো, বইয়ের মধ্যে দেখো, এখানে রয়েছে তোমার তাপমাত্রা, অক্সিজেন ও প্লাঙ্কটন বা খাদ্যের তারতম্য অনুযায়ী পুকুরকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি স্তরে। পুকুরকে কয়টি স্তরে ভাগ করা যায়? 3টি স্তরে। একটা হচ্ছে উপরের স্তর বা উপরিভাগ, 2 নাম্বার হচ্ছে মধ্য স্তর বা মধ্যভাগ, 3 নাম্বার হচ্ছে নিচের স্তর বা তলদেশ। তোমার পুকুরের হচ্ছে পুকুর তো একটা পুকুর, কিন্তু ওইখানে তোমার বিভিন্ন জায়গায় তাপমাত্রাটা বিভিন্ন রকম, তারপর হচ্ছে তোমার অক্সিজেনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এরপরে প্লাঙ্কটন থাকে পুকুরে ভেসে বেড়ায় ওরা, তারপর হচ্ছে খাদ্যের তারতম্য মানে বিভিন্ন স্তরে খাদ্যটা বিভিন্ন রকম। এটার উপর নির্ভর করে একটা পুকুরকে আমরা 3টি স্তরে ভাগ করতে পারি। এর মধ্যে রয়েছে তোমার উপরের স্তর, তারপর হচ্ছে 2য় নাম্বার হচ্ছে মধ্য স্তর, 3য় নাম্বার হচ্ছে নিচের স্তর বা তলদেশ। হ্যাঁ, হ্যালো হ্যালো, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো।
হ্যালো, হ্যালো, দেখো এখানে জি মিস। এখানে উপরের স্তরের মাছ তিনটি স্তর না, একটা হচ্ছে উপরের স্তর, আরেকটা হচ্ছে মধ্যের স্তর। দেখছো উপরের স্তর, মধ্য স্তর, আরেকটি কি নিচের স্তর, তিনটা স্তর রয়েছে। হ্যাঁ, তাহলে উপরের স্তরটা কি? উপরের স্তর হচ্ছে তোমার পুকুরের উপরের স্তর, যেটা হচ্ছে তোমার বাতাসের সংস্পর্শে থাকে। এই স্তরে অক্সিজেনের পরিমাণ কি থাকে? বেশি থাকে। পুকুরের উপরের স্তরটাতে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে এবং উপরের স্তরে ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি থাকে, যা মাছের খাদ্য। মানে উপরের স্তরটা পুকুরের, যেটা আমরা খালি চোখে দেখতে পাই আর কি, আমরা যখন পরিভাগটা দেখি ওইখানে হচ্ছে তোমার প্লাঙ্কটন বেশি থাকে, যেগুলো হচ্ছে পানিতে ভেসে বেড়ায়। পানিতে যেগুলাকে ভেসে বেড়ায় ওদেরকে প্লাঙ্কটন বলে। আর প্লাঙ্কটন গুলো হচ্ছে তোমার মাছের খাদ্য। এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন থাকে, মানে হচ্ছে উদ্ভিদ জাতীয় প্লাঙ্কটন যেগুলো, ওইগুলাকে ফাইটোপ্লাঙ্কটন। হ্যাঁ হ্যাঁ, সাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে তোমার উদ্ভিদ, ছোট ছোট উদ্ভিদ, জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদ, ছোট ছোট উদ্ভিদ তোমার পানির উপরে ভেসে থাকে, ওদেরকে বলা হয় হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো মানে হচ্ছে তোমার উদ্ভিদ, আর প্লাঙ্কটন মানে হচ্ছে ভেসে থাকে যে জীবগুলা, সেগুলোকে তোমার ফাইটোপ্লাঙ্কটন বলা হয়, যারা হচ্ছে পানির উপরিভাগে থাকে। আর এগুলা হচ্ছে তোমার মাছের খাদ্য, মানে বড় বড় মাছগুলা এদেরকে খায় আর কি। আর তাহলে উপরের স্তরে মাছের মধ্যে দুইটা মাছ আমরা ছবিতে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কাতলা মাছ, আর একটা কি মাছ? সিলভার কাপ। দেখছো? একটা হচ্ছে কাতলা মাছ, আর একটা কি মাছ? সিলভার কাপ। দুইটা মাছ হচ্ছে তোমার পানির উপরিভাগে স্তরের, তোমার পুকুরের স্তরের মাছ। এরপরে হচ্ছে আরো কি রয়েছে? বিগ হেড মাছ, বিগ হেড মাছ, গ্রাস কাপ, সরপুঁটি। দেখো তো মাছগুলা চিনতেছো নাকি ছবি দেখে? জি। একটা হচ্ছে বিগ হেড ক্রাব, আর একটা হচ্ছে গ্রাস কাপ। গ্রাস কাপ, সরপুঁটি। এই তিনটা কি উপরের স্তরের মাছ। স্তরের মাছ। এরপরে আমরা দেখবো বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন। দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন গুলা দেখতে কি রকম? মাইক্রোসিস্টিস, ডায়াটম, ক্লোরেলা, অ্যানাবেনা। এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন। এগুলা হচ্ছে তোমার পুকুরের উপরিভাগে এরা ভেসে থাকে, এগুলো আমরা খালি চোখে দেখি না আর কি। এগুলা হচ্ছে পুকুরের উপরিভাগে ভেসে থাকে, এগুলা হচ্ছে মাছের খাদ্য। তা এরকম খাদ্য কি কি আছে তোমার? ডায়াটম, ক্লোরেলা, অ্যানাবেনা, মাইক্রোসিস্টিস। হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো সব ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম আর কি, বুঝছো? আমরা যেরকম মাছের নাম পড়তেছি, সিলভার কাপ, গ্রাস কাপ, এগুলা হচ্ছে সবকিছু ফাইটোপ্ল্যাঙ্কটনের একটা একটা নাম। তারপর দেখো মধ্যস্তর। মধ্যস্তরটা কি? পুকুরের উপরের স্তরে পরে যে স্তরটা থাকবে সেটাকে মধ্যস্তর বলবো। এই স্তরে পানির তাপমাত্রা ও দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উপরের স্তরে চেয়ে কি থাকে? কম থাকে। এই স্তরে জুপ্লাঙ্কটন থাকে, তবে ফাইটোপ্ল্যাঙ্কটনও থাকতে পারে। রুই মাছ এই স্তরে থাকে ও খাদ্য গ্রহণ করে। তাহলে মধ্যস্তরের মাছের নাম কি? রুই মাছ। দেখতে পাচ্ছ তো? এটা রুই মাছের মতো মনে হচ্ছে না? দেখেছো কখনো রুই মাছ? খাইছো নাকি? খাইছো? জি মিস। হ্যাঁ, এটা তাহলে কি স্তরের মাছ? রুই মাছ। এটা হচ্ছে মধ্য। হ্যাঁ, মধ্য স্তরে তোমার আর কি কি থাকে? এখানে অক্সিজেনের পরিমাণ কি থাকে? উপরের স্তর থেকে কম থাকে। উপরের স্তর যেহেতু বাতাসের সংস্পর্শে থাকে, সেখানে তোমার অক্সিজেনের পরিমাণটা তোমার বেশি থাকে, আর মধ্য স্তরে অক্সিজেনের পরিমাণটা কি থাকে? কম থাকে। এই স্তরে কি থাকে? জুপ্লাঙ্কটন। দেখছো এখানে? এগুলা হচ্ছে জুপ্লাঙ্কটন। তোমার হচ্ছে এগুলো হচ্ছে সবকিছু কিন্তু মাইক্রোস্কোপিক, মানে আমরা যদি মাইক্রোস্কোপে মধ্যস্তর থেকে কোনো পানি নিয়ে পানির ড্রপকে যদি আমরা মাইক্রোস্কোপে, চিনো না অণুবীক্ষণ যন্ত্র? চিনো? জি মিস, অণুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, আমরা যদি পানির স্তর থেকে এক ফোঁটা তোমার ড্রপ নিয়ে যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে এই জিনিসগুলা তোমার দেখা যাবে। এগুলা হচ্ছে তোমার পানির মধ্যস্তরে জুপ্লাঙ্কটন। এগুলাকে বলে কি? জুপ্লাঙ্কটন, যারা হচ্ছে তোমার পানির মধ্যস্তরে কি করে? ভেসে বেড়ায়। পানির মধ্যস্তরে কি করে? ভেসে বেড়ায়। জু মানে কি?
প্রাণী। প্লাঙ্কটন মানে হচ্ছে ভেসে থাকা, যে প্রাণীগুলা হচ্ছে তোমার মধ্য স্তরে ভেসে থাকে, পানির মধ্য স্তরে ভেসে থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে জু প্লাঙ্কটন। আর এগুলা হচ্ছে তোমার সব অণুবীক্ষণিক চিত্র, মানে অণুবীক্ষণিক ছবি। এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলো আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখবো তখন এই ধরনের ছবিগুলা আসে। তাহলে এই ধরনের ছবির মধ্যে কি কি নাম রয়েছে দেখো, ডেফনিয়া, কপিপোড, রোটিপার। কি কি নাম আছে? ডেফনিয়া, কপিপোড, রোটিপার। এগুলা কি জু প্লাঙ্কটন। আর এগুলা কারা খেয়ে থাকে? মধ্যস্তরের মাছ যেগুলা থাকে ওরা এগুলা খেয়ে থাকে। আমরা মধ্যস্তরের মাছ করেছিলাম কি, রুই মাছ। কি করেছিলাম? রুই মাছ। এগুলা তাহলে কি রুই মাছের খাদ্য। আর কিছু পরিমাণ তোমার ফাইটোপ্লাঙ্কটন এখানে থাকে, কিন্তু খুব কম। এরপরে স্তর কি রয়েছে? নিচের স্তর। নিচের স্তরের মাছ দেখো, এখানে কি কি মাছ দেখা যাচ্ছে? মৃগেল মাছ দেখা যাচ্ছে, কালবাউস মৃগেল, দেখা যাচ্ছে। কার্পিও, কালবাউস। হ্যাঁ, মৃগেল মাছ। ও এটা হচ্ছে পুকুরের একেবারে নিচের স্তর, মানে পুকুরের তলদেশের কাছাকাছি আর কি, তলদেশ বা নিচের স্তর। এই স্তরে এই মাছগুলা থাকে, মৃগেল মাছ থাকে, কার্পিও মাছ থাকে, তারপর কালবাউস মাছ থাকে। আরো কি কি মাছ থাকে? চিংড়ি মাছ, শিং মাগুর, পাঙ্গাস। শিং মাগুর তো ছিল না, শিং মাছ, ক্যাটফিশ। জি, হ্যাঁ, দেখছি ক্যাটফিশ। শিং মাছ। তারপর হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছও চিনো। এরপরে হচ্ছে পাঙ্গাস মাছ। এগুলো হচ্ছে তোমার নিচের স্তরের মাছ। পুকুরের তলদেশে জুপ্লাঙ্কটন, কীটপতঙ্গের লার্ভা। পুকুরের তলদেশে জুপ্লাঙ্কটন আগের ছবিতে দেখিয়েছিলাম, ডেফনিয়া, রোটিপার, এগুলো হচ্ছে জুপ্লাঙ্কটন। তারপর হচ্ছে তোমার এখানে কি থাকে? জুপ্লাঙ্কটন থাকে, কীটপতঙ্গের লার্ভা থাকে, তারপর জৈব আবর্জনা, কেঁচো, শামুক, ঝিনুক ইত্যাদি পাওয়া যায়। মৃগেল, কালবাউস, কার্পিও হচ্ছে এই মাছের গুলা এখানে বাস করে এবং এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এখানে কিছু ছবি দেখছো না তুমি, কীটপতঙ্গের লার্ভা? হ্যাঁ, এগুলো হচ্ছে ওদের ছোট বাচ্চা, মানে তোমার কীট পতঙ্গ থাকে বিভিন্ন, তোমার পরবর্তী দিকে ওরা বড় প্রাণী হিসেবে থাকে। এগুলো হচ্ছে তোমার লার্ভা, এগুলো হচ্ছে ছোট্ট বাচ্চা ওদের। তারপর হচ্ছে ঝিনুক, এরপরে হচ্ছে দেখো কেঁচো, এরপরে হচ্ছে তোমার শামুক, আরো অনেক কিছু জৈব পদার্থ তোমার পুকুরের তলদেশে থাকে। এই তলদেশে যে মাছগুলো আমরা একটু আগে পড়েছিলাম, শিং মাছ, তোমার কার্পিও মাছ, মৃগেল মাছ, এগুলা ওদেরকে খাদ্য হিসেবে কি করে? গ্রহণ করে। এদেরকে খাদ্য হিসেবে মৃগেল মাছ, তারপর হচ্ছে কার্পিও মাছ কি করে? গ্রহণ করে। তারপর হচ্ছে তোমার পরবর্তী সাইডে যাই, তাহলে দেখো এখানে দুইটা ছবি দেখছো না? উপরের স্তরে বসবাসকারী মাছ এবং এদের খাদ্যের নাম লিখো। আরেকটা দ্বিতীয় ছবি, মধ্য স্তরে বসবাসকারী মাছ এবং এদের খাদ্য কি? লিখো। লিখতে পারবো তো? পারবা না? জি মিস। একটা তোমার তোমার বই যেখানে রয়েছে পৃষ্ঠা 45, ওইখানে একটা পুকুরের বিভিন্ন স্তর দিয়ে একটা ছবি আছে না? জি মিস। দেখছো তো না? ওই যে ছবিতে দেখা যাচ্ছে প্রথম স্তর, উপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর। তাহলে এখানে তোমাকে বলা হচ্ছে এখান থেকে তোমার উপরের স্তরে কি ধরনের মাছ থাকে এবং ওদের খাদ্য কি, এবং মানে উপরের স্তরে আমাদের কোন ধরনের মাছ আছে আর নিচের স্তরে কোন ধরনের মাছ আছে, এরকম না মিস? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আর কি। এই যে এতক্ষণ তোমাকে ছবি দেখালাম, পড়াইলাম, ওইখান থেকে এই জি মিস। উত্তরগুলা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। পারবা তো না পরীক্ষায় আসলে? জি মিস, ইনশাআল্লাহ। এই তো এখানে উত্তরটা আছে, দেখো পুকুরের বিভিন্ন স্তর ছবির মাধ্যমে দেখা দিচ্ছি। দেখো এখানে হ্যাঁ, উপরের স্তরে কি আছে? গ্রাস কার্প, উপরের সিলভার কার্প, স্তরে কাতলা। আরে হ্যাঁ, গ্রাস কার্প, সিলভার কার্প আর কাতলা মাছ। আর ওদের খাদ্যগুলা হচ্ছে কি, এই সার্কেলের মধ্যে ছোট ছোট রয়েছে ফাইটোপ্লাঙ্কটন গুলা হচ্ছে কি ওদের খাদ্য। আর মধ্যস্তরে রয়েছে কি তোমার ইয়া, রুই মাছ। না না, তোমার মধ্যস্তরে কি, মধ্যস্তরে কি মাছ রয়েছে? রুই মাছ। রুই মাছের রুই মাছ। খাদ্য কি? খুদে কীট, শেওলা। খুদে কীট, শেওলা, এই যে এখানে রয়েছে কিছু খুদে কীট, তোমার ওই জু প্লাঙ্কটন গুলো আর কি। এখানে কিছু জু প্লাঙ্কটনের ছবি এর আগে দেখিয়েছিলাম না, এগুলা আর শেওলা। আর নিচে রয়েছে কি? মৃগেল মাছ। মৃগেল মাছের খাদ্য কি? জৈব পদার্থ। খুদে শেওলা, এগুলো হচ্ছে কি? মৃগেল মাছের খাদ্য। বুঝছো? জি মিস। হ্যাঁ। আচ্ছা।
দেখি এখানে উদাহরণগুলো একটু দাও তো। উত্তরগুলো দাও তো। পানির অস্তিত্বের উপর ভিত্তি করে পুকুরকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা কি পুকুর, স্থায়ী পুকুর, আর একটা হচ্ছে কি পুকুরও মৌসুমী পুকুর। মজুদ পুকুর। মৌসুমী পুকুর, মৌসুমী পুকুর। আচ্ছা 2 আচ্ছা। নাম্বার হচ্ছে মজুদ পুকুরের গভীরতা কত মিটার হয়? 2 থেকে 3 মিটার। 3 উপরের স্তরের মাছ কি কি এখানে? কাতলা এখানে মাছ। হচ্ছে কাতলা আর সিলভার কাপ হ্যাঁ, এগুলো হচ্ছে উপরের স্তরের মাছ। মাছ। হুম। এরপরে আমরা দেখি 8। মিস, পরীক্ষার জন্য কি কি পড়বো? এগুলো কি এখন বলবেন নাকি আমাকে মেসেজ করে জানাই দিবেন? হ্যাঁ, পরীক্ষা তো এখনো দেরি আছে। পরীক্ষার জন্য তো তখন তোমার আগে তো চ্যাপ্টার শেষ করতে হবে, অধ্যায় শেষ করে তারপর তোমার পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে পরে। জি। আচ্ছা, এখন দেখো আমাদের আদর্শ পুকুর। পুকুর নিয়ে আমাদের আরেকটি পড়া রয়েছে, সেটা হচ্ছে মাছের পুকুরের আদর্শ মধ্যে আর কি। পুকুরের ধারণা, তোমার পুকুর হচ্ছে কি ধরনের হতে পারে, এদের আদর্শ পুকুরের বৈশিষ্ট্য এবং মাছ চাষে পুকুরের পানির গুণাগুণ, সেটা তোমার 42 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। দেখো। হ্যাঁ দেখো। আচ্ছা, দ্বিতীয় পরিচ্ছেদে। হ্যাঁ, দ্বিতীয় পরিচ্ছেদ 42 নাম্বার পৃষ্ঠা। পুকুর কয়টি থাকে? ছোট, অকুপিত বা বদ্ধ জলাশয় নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায়। পুকুরের বৈশিষ্ট্য। আদর্শ পুকুরের বৈশিষ্ট্য আছে না এখানে? জি মিস। না কি দেখি বলো তো, আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি? পুকুরটি কি হতে হবে? বন্যামুক্ত হতে হবে, তাই পুকুরটি না? বন্যামুক্ত হবে, এই জন্য পুকুরের পার পাড় যথেষ্ট কি যথেষ্ট করতে হবে? উঁচু থাকতে হবে। জি সারা মিস, বছর উঁচু পানি থাকে এমন পুকুর চাষের জন্য কি অধিক উপযুক্ত। আর পুকুরের মাটি থাকে। কিরকম হতে হবে? দোআঁশ, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ হলে কি হয়? ভালো হয়। দেখছো তো না? ভালো। এই জি যে মিস। এখানে প্রথমে একটি তোমার পুকুর রয়েছে, এখানে পাড়টা কিরকম? একটু উঁচু। তারপর কি থাকবে? সারা বছর ওখানে কি থাকবে? পানি থাকবে। এরপরে পানি থাকবে। মাটিগুলা হবে দোআঁশ, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ হলে ভালো হবে। খোলামেলা স্থানে হতে হবে। পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা উচিত নয়। পুকুরের তলায় কি থাকা উচিত নয়? অতিরিক্ত কাদা থাকা উচিত নয়। পুকুরটা কি হলে ভালো হবে? খোলামেলা হলে ভালো হবে। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। তোমার পুকুরের পানির গভীরতা কত হবে? সহ বসাই দিছে, তারিখ সহ বসাই দিছে কে? সাতাম স্যার তারিখ সহ বসাই দিছে সব। পুকুরের অন্য পানির টিচার গুলো গভীরতা টাইপ কত হবে? একটা শুধু দিয়ে 0.75 থেকে 2 মিটার হলে সুবিধাজনক হবে। 0.75 থেকে 2 মিটার হলে কি হবে? ওই রুটিনে সুবিধাজনক হবে। কালকে ওখানে আমাকে লিখে দিতে বলছে। তারপর চাষের পুকুরের আয়তন 20 থেকে 25 শতক হলে ব্যবস্থাপনা সহজ হবে। পুকুরের পাড়গুলো 1:2 হারে ঢালু হলে কি হয়? সবচেয়ে ভালো হয়। এগুলো হচ্ছে কি সবকিছু আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, তাই না? এখানে কয়টা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য রয়েছে? 8টা। যদি পরীক্ষায় আসে বলবা যে তুমি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য 5টি বৈশিষ্ট্য লিখো, তাহলে এখান থেকে 5টি বৈশিষ্ট্য দিয়ে দিবা না? 5টি বৈশিষ্ট্য। উদাহরণ। জি মিস। এই 30 তারিখ যদি মারছে ইয়াগুলো আমি আমাদের মিস টাইম তো প্রায় শেষ। কত রুট করে দিবেন এই মাসে কিছু, আগামী মাসে কিছু। টাইম তো 11টা 10 পর্যন্ত, আরো 12 মিনিট আছে তো। 7টা আছে। 11টা 5 পর্যন্ত আর কি। আর 7 মিনিট আছে। দেখো তাপমাত্রা কত? 25 থেকে। পুকুরের পানির গুণাগুণ। তোমার পুকুরের মধ্যে আমাদের যে পানিগুলো রয়েছে সেগুলোর কিছু গুণাগুণ আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার ভৌত গুণাগুণ, আর একটা হচ্ছে
রাসায়নিক আগে গুণাগুণ, ছিল যে বুঝছো? ওই ডিসেম্বর মাসটা শুরু হয়ে কি গুণাগুণ, 3 মাস আরো থাকে। গুণাগুণ এবং রাসায়নিক গুণাগুণ। 43 পৃষ্ঠা দেখছি। 2 মাস আমি মুখে বলেছি মডেল লাস্ট ইয়া শহর হাজার সহ 3 মাস পরে যায় 2 মাস একটা কয়েকদিন হচ্ছে আমরা তোমার ক্লাস গভীরতা, এখানে 4টি বৈশিষ্ট্য আপনি রয়েছে। আগে একটা একটা হচ্ছে গভীরতা, আরেকটি হচ্ছে তাপমাত্রা, আরেকটি হচ্ছে ঘনত্ব, আরেকটি কি সূর্যালোক। কয়টি আপনি বলেন তোমার ছাত্রছাত্রীদের ভৌত সেটা গুণাগুণের মধ্যে আমি শুধু তারিখের ওখানে আমার বিষয়টা লিখে দিব দেখেছো? এখানে ব্যাকরণ তাপমাত্রা, অংশ সহ একটি পুকুরের তাপমাত্রা কত হলে ভালো হয়? 25 হ্যাঁ, থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি দেখেন যে এখানে কিছু বিষয় আছে যে আসলে বানাতে হয় না ছিল এখন আর দিতে হচ্ছে না। হ্যালো, জি মিস। হ্যাঁ শুনছো তুমি? জি আচ্ছা ঠিক মিস। আছে। তাহলে দেখো, একটা পুকুরের মধ্যে ভৌত গুণাগুণ রয়েছে তোমার গভীরতা, তাপমাত্রা, ঘনত্ব, সূর্যালোক। প্রথমে যেটা তোমার টেম্পারেচার, একটা হচ্ছে তোমার বড় মোটা কতগুলো তোমার ইয়া থাকে, টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার থাকে। ওগুলা হচ্ছে পুকুরের থার্মোমিটার মাপার জন্য মানে তাপমাত্রা মাপার জন্য আলাদা কিছু থার্মোমিটার রয়েছে। ওইখানে যদি তোমার মাপা হয় টেম্পারেচার যদি 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেটা তোমার মাছ চাষের জন্য, ধরো রুই জাতীয় মাছ চাষের জন্য সেটি ভালো হবে। এরপরে গভীরতা, দেখো মানে গভীরতার মাপটা কিরকম। পুকুরের পানি থেকে একদম তলদেশ পর্যন্ত, পরিবাগ থেকে একদম তলদেশ পর্যন্ত একটা তীর চিহ্ন দেখছো না, সেটা হচ্ছে গভীরতাকে নির্দেশ করে। তাহলে পুকুর বেশি গভীর হলে সেখানে কি হয়, সূর্যের আলো পুকুরের অধিক গভীরতা পর্যন্ত কি পৌঁছাতে পারে না, ফলে অধিক গভীর অঞ্চলে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরি হয় না, আবার সেখানে অক্সিজেনের অভাব হতে পারে। অন্যদিকে পুকুর গভীর হলে গ্রীষ্মকালে পুকুরের পানি অতিরিক্ত গরম হয়ে যায়, এসব কারণে মাছের ক্ষতি হতে পারে ও উৎপাদন ব্যাহত হতে পারে। তাহলে যদি বেশি গভীর হয় সেক্ষেত্রে কি হয়, সূর্যের আলো তোমার তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে না এবং মাছের গভীর অঞ্চলে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরি হয় না। আবার যদি তোমার অগভীর হয় তাহলে সেখানে গ্রীষ্মকালে পুকুরের পানি কি হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়। তাহলে দুইটাই কি, বেশি অগভীরও তোমার খারাপ, বেশি গভীরও খারাপ। তাহলে পুকুরের গভীরতাটা যদি 1.5 থেকে 2 মিটার হয় তাহলে সেটা কি হয়, ভালো হয়। বুঝছো? জি মিস। এরপরে রয়েছে কি ঘোলাট্ট। এখানে একটা আছে দেখছো, এই যে একটা মানুষ তোমার গ্লাসের মধ্যে পানি নিয়ে একটা ছবি দেখা যাচ্ছে, পাশে একটা পুকুর দেখা যাচ্ছে। এই যে গ্লাসের মধ্যে সে পানিগুলা দেখছে, পানিগুলা কি একদম ক্লিয়ার পানি? বলো না তো। মিস। না, এগুলা দেখতে একটু ঘোলা মনে হচ্ছে না? এই যে জি ঘোলাটা মিস। মনে হচ্ছে সেটাকে কি বলে, পুকুরের ঘোলাট্ট। এটাকে কি বলে, পুকুরের ঘোলাট্ট। মানে যদি একজনে অনেক পানি খাইলে এগুলো একটু ঘোলা টাইপের থাকে হ্যাঁ হ্যাঁ পানিগুলো। হ্যাঁ, যেগুলো ঘোলাট্ট, তাহলে যদি তোমার পুকুরে পানি ঘোলাট্টর মানটা যদি বেশি হয় তাহলে সেখানে কি সূর্যালোক প্রবেশ করতে পারে না। তাহলে কি হয়, তোমার মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়। যদি সেখানে তোমার সূর্যালোকটা ঠিক মতো পৌঁছাতে না পারে তাহলে ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন ভালো হবে না, জুপ্লাঙ্কটন উৎপাদন ভালো হবে না। তখন কি হবে, মাছের খাদ্যগুলা প্রাকৃতিক ভাবে উৎপন্ন হবে না। এরপরে রয়েছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে সব ফিজিক্যাল ফ্যাক্টর, মানে বাহ্যিক ফ্যাক্টর। বুঝছো? এগুলো হচ্ছে তোমার বাহ্যিক ফ্যাক্টর, যেগুলো হচ্ছে পরিবেশগত কিছু, তোমার পরিবেশগত প্রভাব আর কি এগুলা। সূর্যালোকটা কি, পাশে একটা তুমি দেখছো সূর্য, এই তারপর পাহাড়ের নিচে রয়েছে একটা ঝিলের মতো, পুকুরের পানির মতো। তাহলে এখানে যে সূর্যের ছটাটা পড়ছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ। যে পুকুরে সূর্যালোক বেশি পড়ে সেখানে সালোক সংশ্লেষণ ভালো হয়, ফলে সেখানে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদিত হয় ও মাছের উৎপাদন বৃদ্ধি পায়। আমরা একটা খাদ্য নিয়ে পড়েছিলাম না, মাছের খাদ্যের মধ্যে ফাইটোপ্লাঙ্কটন রয়েছে। তাহলে তোমার যেখানে সূর্যের আলোটা বেশি পড়ে সেখানে যেহেতু উদ্ভিদ তোমার সূর্যের আলোর মাধ্যমে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, সেহেতু তোমার যখন মাছের সূর্যালোকটা তোমার এখানে বেশি পড়ে তখন সালোক সংশ্লেষণ উদ্ভিদের মধ্যে যেগুলা ছোট ছোট জলজ উদ্ভিদ রয়েছে ওদের সালোক সংশ্লেষণ ভালো হয় এবং ওরা অধিক উৎপন্ন করতে পারে। আর সেটা তোমার আলটিমেটলি কি করে, মাছের উৎপাদন, মাছের খাদ্য উৎপাদনটা বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল ফ্যাক্টর। আর হচ্ছে যেগুলো রাসায়নিক গুণাগুণ, রাসায়নিক গুণাগুণের মধ্যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। প্রথমে যেটা রয়েছে হচ্ছে দ্রবীভূত
অক্সিজেন। দ্রবীভূত অক্সিজেন মানে কি? পানির মধ্যে যে অক্সিজেনটা তোমার দ্রবীভূত থাকে, আমরা তো বাতাসে অক্সিজেন পাচ্ছি, কিন্তু এখানে দ্রবীভূত অক্সিজেন বোঝাচ্ছে হচ্ছে পানির মধ্যে যে অক্সিজেনটা মিশ্রিত অবস্থায় থাকে সেটাকে। এরপর হচ্ছে তোমার দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড। পানির মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা তোমার মিশ্রিত থাকে সেটাকে তোমার দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড বলা হয়। তাহলে তোমার দ্রবীভূত অক্সিজেনের মধ্যে আমরা কি রকম পাই? দ্রবীভূত অক্সিজেনটা পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র। প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পুকুরের পানিতে দ্রবীভূত হয়। প্রধানত হচ্ছে আমাদের পুকুরের মধ্যে যে ফাইটোপ্লাঙ্কটন গুলা রয়েছে এবং জলজ উদ্ভিদ গুলা রয়েছে সেগুলা সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে? অক্সিজেন তৈরি করে। আমরা জানি যে উদ্ভিদ কি করে? অক্সিজেন তৈরি করে। আমরা উদ্ভিদ থেকে অক্সিজেন নেই। তাহলে পুকুরের মধ্যে যে জলজ উদ্ভিদ আরেকটা জিনিস রয়েছে। হুম। মিস, আরেকটা জিনিস, হ্যাঁ বলো। পুকুরের গভীরতা সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হয়। গভীরতা? জি মিস। ওই যে গভীরতা এর আগে চিত্র তোমাকে দেখালাম না, এই যে একটা গভীরতা দেখতেছো পুকুরের পানি, এই চিত্রটা জি দেখতেছো? জি পুকুরের মিস। উপর থেকে নিচে পর্যন্ত একটা তীর চিহ্ন আঁকা আছে না? হ্যাঁ। এটা হচ্ছে তোমার পুকুরের গভীরতা, মানে পুকুরের পানির জি উপর থেকে তোমার পানির তলদেশ পর্যন্ত যে গভীরতাটাকে, যে মানে উচ্চতাটা রয়েছে সেটাই হচ্ছে তোমার কি? গভীরতা। কোনো কিছু গভীরতা গভীরতা। তুমি কিভাবে মাপবো? ধরো তুমি একটা গ্লাসের মধ্যে কিছু পানি নিলা, পানি নিয়ে ওইখানে তোমার একটা আঙ্গুল ঢুকাই দিলা, দেখলা যে তোমার আঙ্গুলটা পুরোপুরি হয়ে গেল। আর সেটাই হচ্ছে তোমার গ্লাসের মধ্যে পানির গভীরতা, মানে পানির যে গভীরতাটা তুমি এভাবে মাপলা আর কি। পুকুরের ক্ষেত্রেও সেম। পুকুরে তুমি উপরের তলদেশ থেকে নিচের মানে উপরের থেকে নিচের তলদেশ পর্যন্ত যে মাপটা, সেটাই হচ্ছে তোমার পুকুরের গভীরতা। বুঝতে পারছো তো এখন? না? জি মিস। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড দেখো, দ্রবীভূত অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে তোমার পুকুরে যে জলজ উদ্ভিদগুলো রয়েছে তাদের থেকে। আর কার্বন ডাই অক্সাইডটা কিভাবে উৎপন্ন হয়? পুকুরে আমাদের মাছের প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্লাঙ্কটনের উৎপাদনের জন্য পর্যাপ্ত দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন, তবে মাত্রাতিরিক্ত কার্বন ডাই অক্সাইড মাছের জন্য ক্ষতিকর। পানিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা 12 মিলিগ্রাম পার লিটারের নিচে থাকলে তা মাছ ও চিংড়ির জন্য বিষাক্ত নয়। মাছের ভালো উৎপাদন পাওয়ার জন্য পুকুরের পানিতে 1 থেকে 2 ppm কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন। তাহলে কি তোমার কার্বন ডাই অক্সাইডটা থাকা প্রয়োজন কিসের জন্য? মাছের জন্য। কারণ হচ্ছে তোমার ফাইটোপ্লাঙ্কটন উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকতে হবে। কারণ হচ্ছে তোমার ফাইটোপ্লাঙ্কটন যেটা রয়েছে সেটা হচ্ছে মাছের খাদ্য। তাহলে এইটা যে উৎপন্ন হবে, মানে ওদের উৎপাদনের জন্য তোমার কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। কিন্তু আমাদের যতগুলো পড়া শেষ হয়েছে, পুকুর, তাপমাত্রা, গভীরতা, রাসায়নিক গুণাগুণ, হ্যাঁ সবগুলো তো ভালো ধারণা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বুঝছো তো না? জি মিস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে তোমার মাছের খাদ্যের জন্য প্রয়োজন। যদি বেশি হয় তোমার, এটা একটা মাত্রা থাকা প্রয়োজন। বেশি হলে এখানে তুমি তো তোমার বইটা নিয়েছো না, বইয়ে দেখবা কার্বন ডাই অক্সাইডের জি মাত্রাটা, এই লাইনগুলো একটু আন্ডারলাইন করে রাখো। 12 মিলিগ্রাম পার লিটারের নিচে থাকলে কি হয়? মাছ ও চিংড়ির জন্য সেগুলা বিষাক্ত হয় না। কিন্তু যদি এর উপরে থাকলে তোমার, এটা মিস কোনটা? 12 মিলিগ্রাম হ্যাঁ 43 কোথায় আছে? নাম্বার পৃষ্ঠা, 43 নাম্বার পৃষ্ঠা। তুমি এতক্ষণ দেখছিলা তো এটা, দ্রবীভূত কার্বন জি ডাই জি। অক্সাইড। হ্যাঁ, পাইছো না? হ্যাঁ মিস। হ্যাঁ। তাহলে তোমার কার্বন ডাই অক্সাইডের মাত্রা 1 থেকে 2 ppm হলে সেটা মাছের ভালো উৎপাদনের জন্য ভালো হয়। এরপরে রয়েছে তোমার পিএইচ। পানির পিএইচ তোমার 6.5 থেকে 7 হলে সেটা হচ্ছে তোমার ভালো। পুকুরে পানির পিএইচ মান নির্ণয় করে কি? অম্লত্ব বা ক্ষারকত্বের মান। তোমার এখানে একটা স্কেল দেখা যাচ্ছে যেটাকে আমরা পিএইচ স্কেল বলি, যেটা হচ্ছে তোমার 7 থেকে নিচের দিকে থাকলে অ্যাসিড হয়, আর 7 থেকে উপরে থাকলে হয় ক্ষারীয়। তাহলে তোমার পুকুরের জন্য কোনটা বেটার হবে? পুকুরের পানির মাত্রা যদি তোমার 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে সেটা তোমার পুকুরের জন্য ভালো হয়, মানে মাছ চাষের জন্য ভালো হয় কি 8.5 পর্যন্ত। 6.5 থেকে 8.5 পর্যন্ত কি মাছ চাষের জন্য ভালো। আর এখানে রয়েছে তোমার ফসফরাস, এগুলো হচ্ছে তোমার পানিতে
অতি অল্প পরিমাণ কিছু ফসফরাস থাকে, এই ফসফরাস ফসফেটে রূপান্তরিত হয়, পরিমিত ফসফেটের উপস্থিতিতে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন জন্মায়। এগুলো হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক গুণাগুণ। তোমরা তো বিজ্ঞান পড়তেছো, বিজ্ঞানের মধ্যে অনেক কিছু কেমিক্যাল সম্পর্কে তোমরা জানবা। এগুলো হচ্ছে সবকিছু রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে তোমার ফসফরাস। ফসফরাসটা তোমার পানিতে হচ্ছে অল্প পরিমাণ থাকলে ভালো, আর এই ফসফরাসটা তোমার ফসফেটে রূপান্তরিত হয় বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে। পরিমিত ফসফেটের উপস্থিতিতে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন জন্মায়। তাহলে এগুলো হচ্ছে তোমার মাছ চাষের জন্য একটা আদর্শ পুকুরের কিছু বৈশিষ্ট্য। বুঝছো? জি। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা পড়লাম। এরপরে তোমাদের আচ্ছা একটু ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুক পর্যন্ত। আর কিছু তোমার পড়া রয়েছে লাস্টে, পৃষ্ঠা তোমার 46 আর 47। আমাকে ফটো করে সাইন করে পাঠা দিয়ে হ্যাঁ, পড়াটা বুঝি নাই। ছবি তুলে পাঠাই দিয়ে। কোনটা? এসডব্লিউ? ওই জি এসডব্লিউ? জি মিস পড়ার। এসডব্লিউ তো আমরা অ্যাডসে দিয়ে দিই, তুমি অ্যাডসে চেক করিও, অ্যাডসে চেক করে ওইখানে লিখে আমাকে ছবি তুলে দিও, আমি ওইখানে অ্যাডসে চেক করব তোমার লেখাটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে তো তোমার কুইজ পরীক্ষা আছে না? আজকে আমাদের পরীক্ষা কমার্সে আমি দেখতেছি রুটিন, কমার্সে নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে আমি প্লাঙ্কটন নিয়ে কিছু তোমার 46 এবং 47 নাম্বার পৃষ্ঠা রয়েছে, ওইগুলা কিন্তু আগে তোমাকে কিছু ছবি দেখিয়েছি, ওইখানে চলে আসছে। তাহলে এখানে ক্লাসটা শেষ করছি, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না মিস ও ভয়েস অফ ভিডিও দুটোটা অফ। বই নিছো সাদেক? শুনছো? সাদেক তোমার ইয়ে আছে, বই আছে কাছে? হ্যাঁ হ্যাঁ, দেখো পৃষ্ঠা নাম্বার 9 নাম্বার পৃষ্ঠায় আমি তোমাকে এটা ছবি তুলে দিয়ে দিতে চাইছিলাম, আমি তোমার উত্তরটা জানার জন্য তোমাকে দেইনি। এখানে একটা লাইন আছে, মূলা চাষের জন্য 16টি চাষ দিতে হবে যতক্ষণ না মাটি ঝুরঝুরা বা আলগা হয়। তাহলে দেখো এখানে তোমার মূলা চাষটার জন্য কিন্তু ঝুরঝুরা হওয়াটা বেশি প্রয়োজন। তোমার তো ওইখানে অপশনে গম ছিল না, তাহলে এখানে তোমার উত্তরটা হবে হচ্ছে মূলা, তাই না? আচ্ছা মিস। বুঝছো তো? এখন কি ডাউট ক্লিয়ার? জি হ্যাঁ মিস। আচ্ছা ঠিক আছে, ক্লাস যা পাইছো পাইছো, আমি ওইখানে এসডব্লিউ টা দিয়ে দিব যদি তোমাদের কুইজ পরীক্ষা আজকে শেষ না হয় আর কি।